প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসকেএফ অনকোলজি সৌজন্যে ফুসফুসের ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমরা শিরোনাম রেখেছি বিশ্বমানের ক্যান্সারের চিকিৎসা এখন বাংলাদেশে। এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার এম নিজামুল হক, পরিচালক, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এই মুহূর্তে এটিএন নিউজ এবং নিউজের টেলিভিশনের সামনে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। জি, আমরা যেটা জানি যে ফুসফুসের ক্যান্সারের সচেতনতা মাস চলছে। সাধারণ মানুষকে আমরা সচেতন করতে চাই, কিভাবে করতে চাই, কি কি পদক্ষেপ, সেগুলো নিয়ে আপনার কাছে শুনবো। তবে তার আগে শুরুর দিকে আমরা ফুসফুসের ক্যান্সার সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ফুসফুসের ক্যান্সার নিয়ে দেখা যায় যে অনেক রকমের ধারণা থাকে, কিছু ভ্রান্ত ধারণাও আছে। কেউ ভাবেন যে শুধু বোধহয় সিগারেট খেলেই আমার ক্যান্সার হতে পারে, না হলে হয়তো হবে না। আপনার কাছে জানতে চাই যে আপনার এই যে আপনি কাজ করছেন, আপনার অভিজ্ঞতা বা সব কিছু মিলিয়ে আপনি যদি বলেন যে কারণ কি কি হতে পারে যে কারণে ফুসফুসের ক্যান্সার হতে পারে। ফুসফুসের ক্যান্সারের মধ্যে আসলে অনেকগুলি কারণ আছে। এই কারণগুলির মধ্যে প্রথমত প্রধান যে কারণটি আমরা ওইটাকে বলে থাকি যে ধূমপান। এই ধূমপান আবার দুই ধরনের আছে। আমরা বলে থাকি যে সরাসরি ধূমপান, যিনি ধূমপান করেন তাকে বলা হয় যে সরাসরি ধূমপান করেন বা অ্যাক্টিভ স্মোকিং, এবং ওনার পাশে যিনি থাকেন তিনিও কিন্তু পরোক্ষভাবে ধূমপান করে যাচ্ছেন, তাহলে ওনাকে বলা হয় প্যাসিভ স্মোকিং। এই স্মোকিংয়ের কারণেই সাধারণত 95% ক্ষেত্রেই ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। আমাদের দেশের সাধারণত পুরুষদের ক্ষেত্রে প্রথম ক্যান্সারই হলো ফুসফুসের ক্যান্সার। এর প্রধান এক নম্বর কারণই হলো তামাক ও তামাকজাত দ্রব্য সেবন। এই ধূমপান কিন্তু আমরা দুই ভাগে আবার ভাগ করতে পারি। একটা হলো ধোঁয়াযুক্ত ধূমপান, যেগুলি আমরা বলে থাকি যেমন বিড়ি, সিগারেট, তারপরে চুরুট, গাঞ্জা, এইগুলি। এছাড়া আর একটা আছে যেগুলিকে বলা হয় ধূমপানবিহীন তামাক, সেগুলিকে আমরা বলে থাকি যেমন পান, পাতা, জর্দা, এগুলি সবগুলির কারণেই কিন্তু ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। যদিও গবেষণায় দেখা গেছে যে আমাদের শরীরে শুধু ফুসফুসই না, যত ক্যান্সার আছে তার প্রায় 80% ক্যান্সারই কিন্তু এই ধূমপানের কারণে হয়ে থাকে। এখন ফুসফুসের ক্যান্সারের জন্য আমাদের দেশের মহিলারা কিন্তু খুব কম আক্রান্ত হয়ে থাকে, কিন্তু বেশিরভাগই আক্রান্ত হয় সাধারণত প্যাসিভ স্মোকিংয়ের কারণে। যেমন ধরুন, স্বামী ধূমপান করে, তার পাশে স্ত্রী থাকে, যার কারণেই তাদের প্যাসিভলি ধূমপান করার প্রবণতা একটু বেড়ে যায়। এছাড়াও আমরা ধূমপান ছাড়াও আরও আমাদের দেশের জন্য কিছু কিছু কারণ আছে যেগুলিকে আমরা ফুসফুসের কারণ হিসেবে দেখে থাকি। যেমন ধরুন, অনেকেই আছে যে আমাদের দেশে, যেমন অনেকেই যক্ষ্মা বা টিবি রোগে ভুগে থাকেন। এই টিবি রোগ যাদের ক্ষেত্রে থাকে তাদের এই অনেক দিন ভোগার কারণ টিবি রোগের যে ফুসফুসের মধ্যে স্কার থাকে সেখান থেকেও অনেক সময় এই ফুসফুসের ক্যান্সারের উৎপত্তি হয়। এছাড়াও পরিবেশ দূষণেরও একটা কারণ আছে। পরিবেশ দূষণের কারণেও সাধারণত আমাদের দেশে পরিবেশ অতিরিক্ত মাত্রায় দূষণ, এই কারণগুলিতে ফুসফুস হয়ে থাকে। এছাড়াও আর একটা আমরা বলে থাকি যেমন রেডিয়েশন এক্সপোজার। রেডিয়েশন একটা শব্দ, যেমন হয়তো কারো অল্প বয়সে তার বুকে কোনো কারণে কোনো ডিজিজের জন্য ফুসফুসে রেডিয়েশন দেওয়া হলো, সেসব ক্ষেত্রেও তার পরবর্তী সময়ে সাধারণত 10 বছর বা 20 বছর পরে তার ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও আরও কিছু কিছু ক্রনিক ডিজিজ আছে, যেমন আমরা বলে থাকি যেমন ক্রনিক কাশ যাদের আছে, সিওপিডি আমরা বলে থাকি, কোনো ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এছাড়াও আর একটা আছে যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যারা কাজ করে, যেমন অ্যাসবেস্টস, সিলিকন বা এই জাতীয় ইন্ডাস্ট্রি যেখানে আছে, সেই সব জায়গাতে যারা কাজ করেন তাদের এই ক্রনিক অসুখগুলি সাধারণত বেশি হয়। এই অসুখগুলি থেকেও অনেক সময় ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। স্যার, আপনি আসলে আমাদেরকে অনেকগুলো কারণ বললেন যে কারণে ফুসফুসের ক্যান্সার হতে পারে। এখানে আমি আসলে আরও দুটো প্রশ্ন করতে চাই। একটি হচ্ছে যেটি আপনি বলছিলেন যে সাদা পাতা বা তামাক, এটা কিন্তু একটা বড় কারণ ফুসফুসের ক্যান্সারের। সেক্ষেত্রে আমাদের দেশের অনেক মহিলা আছেন যারা অনেক দিন ধরে জর্দা খাচ্ছেন বা এই ধরনের প্রোডাক্ট, তাহলে তাদের কি শুধুমাত্র ফুসফুসের ক্যান্সারেরই সম্ভাবনা বাড়ে, নাকি সারা শরীরে অন্যান্য ক্যান্সারের সম্ভাবনাও বেড়ে যায়? না না, একটু আগে আমি বললাম যে এটা গবেষণায় প্রমাণিত, আমাদের শরীরের যত ক্যান্সার আছে তার 80 থেকে 90% ক্যান্সারই তামাক ও তামাকজাত দ্রব্য সেবনের মধ্যে। তার মধ্যে মহিলারা, আমাদের দেশের বেশিরভাগ গ্রামগঞ্জের মহিলা যারা পান পাতা বেশি খান, পান চিবিয়ে থাকেন, অনেক সময় দাঁতের মধ্যে পুড়ে দিয়ে থাকেন, এসব কারণে কিন্তু তাদের নাম্বার 1 ক্যান্সার হলো
মুখগহ্বরের ক্যান্সার, যেমন আপনার মুখগহ্বরের পাশে হইতে পারে, অথবা ফুসফুস ল্যারিংস আমরা বলে থাকি, শ্বাসনালী যেটা, ওখানেও ক্যান্সার হইতে পারে, জিহ্বায় ক্যান্সার হইতে পারে। আমাদের মুখগহ্বরের পিছনে ফ্যারিংস আছে। মোট কথা আমাদের নাক কান ও গলার ক্যান্সারের মহিলাদের ক্ষেত্রে নাম্বার 1 কারণই হলো এই পান পাতা জর্দা সেবন। এরপরে তো ফুসফুসের ক্যান্সার আছে, এছাড়াও কিডনি ক্যান্সার বলেন, লিভার ক্যান্সার বলেন, আদার যে ক্যান্সারগুলিও আছে তার মধ্যেও এগুলি অন্যতম কারণ। আরেকটি বিষয়, আমরা আমাদের প্রতিদিনের ব্যবহারের মধ্যে অনেকেই দেখা যায় যে যেহেতু মশার উপদ্রব নিয়ে অনেকেই সচেতন অনেক বেশি, অনেকে মশারি ব্যবহার না করে দেখা যায় কিছু মশার কয়েল আছে, সেটা দেখা যায় গোল এক ধরনের কয়েলও থাকতে পারে এবং ইলেকট্রিক্যালও কিন্তু এখন পাওয়া যায়। এই বিষয়গুলো যারা রেগুলার ব্যবহার করছেন, এক ধরনের কিন্তু ধোঁয়াও সৃষ্টি হয়, কোনো ইফেক্ট পড়ার সম্ভাবনা থাকে কিনা বা কোনো ক্ষতি করে কিনা দীর্ঘকাল ব্যবহার করা হলে, এই ব্যাপারে আপনারা ফুসফুসের ক্যান্সারের মেইন কারণ হলো যে কোনো বিষয়ে আমাদের ফুসফুসের মধ্যে শ্বাস প্রশ্বাসের সাথে যখন কোনো কিছু প্রবেশ করে সেগুলি যদি আমাদের ইরিটেশন করে, ক্রনিক ইরিটেশন, যেমন আসলে ধূমপান কিন্তু কারণই হলো একটা ক্রনিক ইরিটেশন। এতে কয়েলের সাথে যে ধোঁয়া যায়, ধোঁয়া কিন্তু আমাদের ফুসফুসের মধ্যে ইরিটেশন করে। এতে দীর্ঘদিন যারা কয়েল ব্যবহার করেন, যদি ওখানে যেসব কেমিক্যাল আছে সেই কেমিক্যালগুলি নিশ্চয়ই ওখানে ইরিটেশন করবে। আর এত দীর্ঘদিন ব্যবহারের ফলে ইরিটেশন হইতে যে কোনো এক সময় ক্যান্সারের উদ্ভব হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তার মানে আসলে এই ইরিটেশনটা বন্ধ করা জরুরি। আমরা যদিও খুব বলতে পারছি না যে ক্যান্সার হতেই পারে, কিন্তু ইরিটেশন তো হতেই পারে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেকগুলো কারণ বলেছেন। আমাদের কিন্তু অনেক প্রশ্ন থাকে যে কিসের থেকে হচ্ছে, কেন হচ্ছে, আবার একই বাড়িতে একজনের হচ্ছে আরেকজনের হচ্ছে না। উপসর্গগুলো যদি বলতেন, একেবারে প্রাথমিক উপসর্গ কি কি হয় ফুসফুসের ক্যান্সার হলে, এবং পরবর্তীতে যদি প্রাথমিক পর্যায়ে ধরা না পড়ে সেক্ষেত্রে কি কি উপসর্গ হতে পারে? ফুসফুসের ক্যান্সারের প্রধান একটা লক্ষণই যেটা আমরা বলে থাকি যে কাশ। রোগী প্রথমেই তার কাশ হবে, কাশির সাথে মাঝে মধ্যে রক্তও যেতে পারে। প্রাথমিক পর্যায়ে অনেক সময় একটু দেরিতে হলেও হয় এগুলি। সাধারণত কাশির সাথে সাথে পরবর্তী পর্যায়ে যখন সে কিছুদিন পার হয়ে যায়, পরে কাশির সাথে তার রক্ত যাবে, রক্তর পাশাপাশি তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন যখন টিউমারটা আরও একটু বড় হতে থাকে তখন শ্বাসকষ্ট হতে থাকে। এর পরবর্তী পর্যায়ে আরও যখন টিউমার একটু বড় হয়, যখন নার্ভগুলি ইনভলভ হতে থাকে, তখন তার বুকে ব্যথা হয়, যেটা আমরা বলে থাকি চেস্ট পেন। তার বুকে ব্যথা হতে পারে। এর পরবর্তী যে ধাপগুলি আছে এগুলি নির্ভর করে। সাধারণত ফুসফুসের ক্যান্সার কিন্তু দ্রুতই ব্লাডের মাধ্যমে অন্যত্র ছড়িয়ে পড়ে। এই জন্যই ফুসফুসের ক্যান্সার সাধারণত কিওর করা, মানে ভালো করা খুবই কঠিন বিষয়। ধরুন ব্লাডের মাধ্যমে সরাসরি এটা কোনো সময় ব্রেনে চলে যায়, কোনো সময় আমাদের হাড়ের মধ্যে চলে যায়, কোনো সময় লিভারে যায়, আর কোনো সময় কিডনিতেও চলে যায়। এতে এই ক্যান্সারটার অত্যন্ত ঝুঁকি থাকে শরীরের যে কোনো জায়গায় ছড়িয়ে পড়ার জন্য। এতে যেখানে যেখানে ছড়াবে পরবর্তী পর্যায়ে ওই অনুযায়ী তার লক্ষণ দেখা যাবে। যেমন ধরুন যদি ব্রেনে ছড়ায় তাহলে সে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, তার শরীরের কোনো পাশ অবশ হতে পারে, তার বমি হতে পারে, তীব্র মাথা ব্যথা করতে পারে। আবার হাড়ের মধ্যে যদি ছড়ায় তাহলে সেক্ষেত্রে তার হাড়ের ব্যথা হইতে পারে, অথবা তার যদি মেরুদণ্ডের কোথাও হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার শরীরের নিচের ভাগ প্যারালাইসিস হতে পারে। এছাড়াও যদি কিডনিতে হয় সমস্যা তাহলে তার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, অথবা তার কিডনিতে ব্যথা হতে পারে। এরকম বিভিন্ন জায়গায় যে জায়গাতে যাবে সেই জায়গার অবস্থা অনুযায়ী তার শরীরের বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পাবে। অনেক রকমের লক্ষণই দেখা যেতে পারে। কখন আপনি অনেকগুলো লক্ষণ আমাদেরকে বলেছেন, এবং আমাদের সাধারণ মানুষ যারা আছেন তারা খুব বেশি নিজেদের স্বাস্থ্য নিয়ে দেখা যায় সচেতন না। কখন আসলে ওনাকে ডাক্তারের কাছে যেতে হবে, এ ব্যাপারে যদি আপনি কিছু পরামর্শ দিতেন। আচ্ছা, মনে রাখবেন যে সাধারণত ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি একটু বয়স বেশি হলে হয়। সাধারণত 50 থেকে 70 বছরের মধ্যে যারা বয়স্ক মা বোন বা মহিলা পুরুষ যারাই আছেন তাদেরকে একটু ঝুঁকি সর্বাপেক্ষা বেশি। এখন যে কোনো ধরনের বয়সই হোক, একজন মানুষের স্বাভাবিক যে অবস্থা আছে সেই স্বাভাবিক অবস্থার যদি কখনো কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন ধরুন যার কাশি হলো বা অথবা ঠান্ডা আছে, কাশি তার 2 সপ্তাহ 3 সপ্তাহ কাশি হলো, সে ডাক্তারের ওষুধ খাচ্ছে, কাশি তার ভালো হচ্ছে না, এ পর্যায়ে কিন্তু তার অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা উচিত যে তার ফুসফুসের কোথাও কোনো ধরনের সমস্যা আছে কিনা। জি, যখন একজন রোগী আসলে বুঝলেন এবং যখন ডাক্তারের কাছে গেলেন কোনো একটি উপসর্গ দিয়ে, তখন কি কি ধরনের পরীক্ষা করার সুযোগ থাকে বোঝার জন্য যে এটা কি ফুসফুসের ক্যান্সার নাকি অন্য কোনো রোগের কারণে হচ্ছে? আচ্ছা, আমাদের দেশে ফুসফুসের ক্যান্সারের মতো বাইরের দেশেও যেসব পরীক্ষা নিরীক্ষা আছে আমাদের দেশের সবগুলি ব্যবস্থাই আছে। যেমন ধরুন একজন কাশি হলে আমরা কিন্তু প্রথমে কফই পরীক্ষা করতে পারি। যেমন কফ পরীক্ষার মাধ্যমে বোঝা যেতে পারে এটা তার কোনো টিবি আছে অথবা যক্ষা আছে কিনা,
তার ক্যান্সার আছে কিনা, ক্যান্সারে কোনো জীবাণু আছে কিনা বা সেল আছে কিনা, অথবা তার শরীরে অন্য কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হলো কিনা, এতে সে অনুযায়ী কিন্তু ব্যবস্থা করা যায় কফ পরীক্ষার মাধ্যমে। এটা কিন্তু বেশি দামও নাই পরীক্ষা, অত্যন্ত কম দামি একটা পরীক্ষা। এছাড়াও আমরা বলে থাকি যে বুকের একটা এক্স-রে, আমরা বুকের একটা এক্স-রে পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কিন্তু কোনো ধরনের কোনো বুকের কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো ধরনের কোনো কোথাও বুকে ক্ষত বা লিশন বলে থাকি আমরা, যেটাকে সাধারণত অনেক সময় টিউমারও বলেন গ্রামগঞ্জের লোকজন যেগুলি বলে থাকেন, এরকম কোনো সমস্যা আছে কিনা, এই সমস্যাগুলি যদি থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু সেখান থেকে পরীক্ষা করার বিষয় আছে, যে সেখান থেকে আমরা যদি আরও একটু ভালো ধরনের পরীক্ষা, যেমন ধরুন সিটি স্ক্যান করতে পারি। সিটি স্ক্যান করার পরে যদি মনে হয় যে না এর লক্ষণ আছে কোনো সিরিয়াস বা মারাত্মক কিছু হওয়ার আছে, সে বিষয়ে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা বলে থাকি ওখান থেকে আমরা এফএনসি বলি, ওখান থেকে সুই ঢুকায় রস নিয়ে পরীক্ষা করা হয়, সে রসের মাধ্যমে পরীক্ষা করেও ক্যান্সার নির্ণয় সম্ভব। এছাড়াও আর একটা বলি আমরা, যে মুখের মধ্য দিয়ে বা নাক দিয়ে আমরা একটা টিউব ঢুকাই, যেটাকে আমরা ব্রঙ্কোস্কোপি করে বলে থাকি। এই ব্রঙ্কোস্কোপি কিন্তু কঠিন কোনো পরীক্ষা না, এর মাধ্যমে অনেক সময় ফুসফুস থেকে টিস্যু নিয়ে পরীক্ষার মাধ্যমে কিন্তু এই রোগ নির্ণয় করা সম্ভব। এছাড়াও আরও অনেকগুলি পদ্ধতি আছে যেগুলির মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে পারি। সবগুলি পদ্ধতি আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে আছে। পর্যাপ্ত পরিমাণে আছে। চিকিৎসার অপশনগুলো সম্পর্কে যদি বলতেন, প্রাথমিক পর্যায়ে কী কী ধরনের চিকিৎসা দেওয়া হতে পারে, এবং যদি আর একটু অ্যাডভান্সড হয়ে যায় সেক্ষেত্রে কী কী ধরনের চিকিৎসা দেওয়া লাগতে পারে? ফুসফুসের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমাদের অন্যান্য ক্যান্সার চিকিৎসার মতোই কিন্তু, যেমন অপারেশন চিকিৎসা, তারপরে রেডিয়েশন চিকিৎসা, কেমোথেরাপি চিকিৎসা, আবার ইমিউনোথেরাপি চিকিৎসা বলে থাকি, সবগুলি চিকিৎসাই বহাল আছে। এর মধ্যে সাধারণত যদি প্রাথমিক পর্যায়ে ধরা যায় তাহলে কিন্তু সাধারণত অনেক সময় অপারেশনের মাধ্যমে রুগী একদম ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ফুসফুসের ক্যান্সারে একটা যে সমস্যাটা হলো, এটা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় না, এর তেমন কোনো বিশ্বব্যাপী স্ক্রিনিং ব্যবস্থাও নাই যে এই ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে ধরা যাবে। কারণ ফুসফুস যে অর্গান, সেখানে প্রথমে যে তখন ক্যান্সারটা তৈরি হয় তার লক্ষণ প্রকাশ পেতে পেতে অনেক দূর গড়িয়ে যায়, এতে প্রাথমিক পর্যায়ে রোগ ধরাটা খুব কঠিন হয়ে পড়ে। এই জন্য আমাদের সাধারণত একদম স্টেজ 1-এ খুব কম রোগীই ধরা পড়ে, যেগুলি একদম টোটালি অপারেশনের মধ্যে ভালো হওয়া সম্ভব। সেক্ষেত্রে আমরা কি করি, যদি স্টেজ 2-তে আসে সেক্ষেত্রে কিন্তু একটা আছে যে প্রথম পর্যায়ে অপারেশন করার পরে আমরা পরীক্ষার পরে রোগীর রিপোর্টগুলি দেখি যে প্যাথোলজিক্যাল রিপোর্টে কী বলা আছে, ওই অনুযায়ী তাকে কোনো ক্ষেত্রে কেমোথেরাপি, কোনো ক্ষেত্রে তাকে রেডিওথেরাপি, অথবা কোনো ক্ষেত্রে কেমোথেরাপি রেডিওথেরাপি উভয় চিকিৎসায় দেওয়া হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ইমিউনোথেরাপি দেওয়া হয়। এখন স্টেজ যদি এর পরে হয়, যেমন 3 স্টেজ, এইসব ক্ষেত্রে সাধারণত নির্ভর করে যে রুগীর কী ধরনের ক্যান্সার, অথবা তার ক্যান্সার কতটুক এরিয়া আছে, অন্য কোথাও ছড়ানো আছে কিনা, আমরা সে পরীক্ষাগুলি বলি স্টেজিং ইনভেস্টিগেশন আমরা বলে থাকি। যেমন সিটি স্ক্যান, ব্রেনের এমআরআই, পেটের আলট্রাসোনো বা পেটের সিটি স্ক্যান, অনেক সময় আমরা বলে থাকি পেট সিটি, হোল বডি চেক করা যায় পেট সিটি নামক একটা পরীক্ষার মাধ্যমে, যে পরীক্ষা কিন্তু আমাদের দেশে ইতিপূর্বে ছিল না। এখন এই পরীক্ষা কিন্তু আমাদের দেশে প্রায় সব জায়গাতেই এখন আছে, মেডিকেল কলেজগুলিতেও এবং বেসরকারিভাবে অনেক জায়গাতে আছে। এতে এই পেট সিটির মাধ্যমে কিন্তু দ্রুত নির্ণয় করা সম্ভব তার কোথায় কোথায় ছড়ানো আছে বা নাই। যদি দেখা যায় যে এক্ষেত্রে অপারেশন সম্ভব তাহলে প্রথমে অপারেশন, আর যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি রেডিওথেরাপি কেমোথেরাপি দুটো একসাথেই দেওয়া যায় চিকিৎসা, কোন কারেন্ট কেমো রেডিয়েশন আমরা বলে থাকি। আবার কোনো সময় আমরা কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোটো করে পরবর্তীতে আবার রেডিওথেরাপি দিয়ে থাকি, আবার কোনো সময় হয়তো শুধু রেডিওথেরাপি দিয়ে পরবর্তীতে কেমোথেরাপি দিই। আবার কোনো কোনো ক্ষেত্রে এখন অত্যাধুনিক চিকিৎসার মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে আমরা আধুনিক চিকিৎসা যেগুলিকে আমরা বলে থাকি মলিকুলার টেস্ট বা আপনার এনজিএস প্যানেল আমরা বলে থাকি, বা জেনেটিক স্টাডি যেগুলি করে, ওইগুলি মাধ্যমে আমরা বলে থাকি যে টার্গেটেড ট্রিটমেন্ট, যেগুলি এখন কিন্তু বিশ্বে এগুলি অ্যাভেলেবল এবং বাংলাদেশেও। এই চিকিৎসা যদি রুগীর পরীক্ষার মাধ্যমে কোনোটা পজিটিভ আসে, আমরা কিন্তু খাওয়ার ট্যাবলেটের মাধ্যমে রুগীকে আগের তুলনায় এখন দীর্ঘদিন ভালো রাখতে পারি। তার মানে আসলে অনেকগুলো চিকিৎসার কথা শুনলাম, এবং যেগুলো আসলে বাংলাদেশে এখন অ্যাভেলেবল, বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর সেক্ষেত্রে যদি একটু বলতেন যে এই সবগুলো চিকিৎসা কি আসলে সরকারি পর্যায়ে পাওয়া যাচ্ছে, নাকি সাথে সাথে আসলে বেসরকারি পর্যায়ে? আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে কিন্তু ম্যাক্সিমাম কেমোথেরাপি, খালি শুধু ফুসফুসের ক্যান্সার না, সব রোগের ক্যান্সারেরই কেমোথেরাপি আমরা ফ্রি দিয়ে থাকি। এর পাশাপাশি আমরা যেগুলি বললাম যে মলিকুলার টেস্ট বা এই যে সব লাং প্যানেল বলি, এনজিএস প্যানেল, এগুলি পড়ার পরেও অনেক প্রায় ম্যাক্সিমাম ড্রাগই আমাদের সাপ্লাই আছে ফুসফুসের ক্যান্সারের জন্য। দুই একটা যেগুলি রিসেন্ট ড্রাগ বেরোয়েছে অনেক কস্টলি বা অনেক দামি যে ওষুধগুলি, সেগুলি আমরা এখনও পর্যাপ্ত করতে পারিনি, অবশ্য ভবিষ্যতে আশা করি এগুলি করতে পারবো সরকারের সহায়তা।
জি, সরকারি পর্যায়ের কথা যদি আমরা একটু বলি, আমাদের এখানে অ্যাভেলেবল আছে, কিন্তু সেটা কি আসলে পর্যাপ্ত কিনা, নাকি আমাদেরকে এই পরিসরটা আরও বাড়াতে হবে? এ ব্যাপারে আপনার কি পরামর্শ? না, এ বিষয়ে অবশ্যই আমাদের খালি শুধু ঔষধের পরিমাণে বাড়ানোর দরকার না, আমাদের কিন্তু পাশাপাশি ক্যান্সারের সেন্টারগুলিকেও বাড়ানোর দরকার। যেমন আপনি জেনে থাকবেন যে স্বাস্থ্য এর গবেষণা মতে প্রতি 10 লাখ লোকের জন্য একটা সেন্টার থাকা দরকার। সে তুলনায় আমাদের দেশে কিন্তু মাত্র রেডিওথেরাপি সেন্টার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের মাত্র একটা সেন্টার যেখানে রেডিওথেরাপি আছে। এছাড়াও 8টা মেডিকেল কলেজের সেন্টার থাকলেও 8টা, সেখানে কিন্তু আমাদের পর্যাপ্ত রেডিওথেরাপি মেশিন নাই। এছাড়াও আমাদের এখনও কিন্তু 39টি মেডিকেল কলেজ আছে, সেখানে কোনো জাতেই আমাদের এরকম মেশিনপত্র নেই। অতএব আমাদের দেশের কিন্তু মিনিমাম যদি সাথে তুলনা করা যায়, প্রায় 200-র মতো আমাদের রেডিওথেরাপি সেন্টার দরকার, যেখানে এক রেডিওথেরাপি মেশিন থাকবে, ব্র্যাকিথেরাপি মেশিন থাকবে এবং অনকোলজিস্টও থাকবে। আমাদের দেশে রেডিওথেরাপি অনকোলজিস্ট বলেন, মেডিকেল অনকোলজিস্ট বলেন, সার্জিক্যাল অনকোলজিস্ট, এগুলি কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ আছে এবং তৈরি হচ্ছে। কিন্তু আমাদের লজিস্টিক যে সাপোর্টগুলি, এইগুলি দরকার। এগুলি সরকারের সহায়তায় আমরা যদি বাড়াইতে পারি, তাহলে আমাদের দেশে লোকজনকে আমরা আমাদের দেশেই চিকিৎসা দিতে পারবো। ইনশাআল্লাহ বহির্বিশ্বে যাওয়ার সম্ভাবনা, বহির্বিশ্বে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন যে ক্যান্সারের চিকিৎসা যারা নিয়েছেন তারা কতদিন পর্যন্ত সুস্থ থাকেন পরবর্তীতে, যারা প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে বা অন্যান্য ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা যদি জানাতেন। একটু ফুসফুসের ক্যান্সার ক্ষেত্রে যদিও গবেষণায় প্রমাণিত, বিশেষ করে যে যদি ফুসফুসের ক্যান্সার, আমি তো হিস্টোলজি ক্ষেত্রে বলি যেমন স্মল সেল, নন স্মল সেল। স্মল সেলের ক্ষেত্রে সাধারণত রুগীর আয়ু খুবই কম। যদি চিকিৎসা না করা যায়, তার একদম প্রাথমিক পর্যায়ে যদি অপারেশন না করা যায়, সেক্ষেত্রে কিন্তু রুগী চিকিৎসা ছাড়া 6 মাস বা 1 বছর ম্যাক্সিমাম বাসে। আর যদি চিকিৎসা করা যায় ম্যাক্সিমাম 2 বছর বা 3 বছর এরকম। আর যেগুলি মানে আরও দেরিতে আসেন, সেগুলি কিন্তু যদি চিকিৎসা ছাড়া 1.5 মাস বা 3 মাস এর বেশি বাঁচানো যায় না। হয়তো চিকিৎসা করলে 6 মাস বা 1 বছর এর বেশি বাঁচানো সম্ভব না। কিন্তু নন স্মল সেল কার্সিনোমার ক্ষেত্রে কিন্তু আর্লি যেগুলি আসে, যদি অপারেশন করা যায়, অপারেশনে যদি ভালো থাকে, সে রুগীগুলো কিন্তু অনেক দিন বাঁচে। কোনো কোনো ক্ষেত্রে রুগী 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্তও বাঁচে। আবার এখন বিশেষ করে এই মলিকুলার স্টাডি আবিষ্কার হওয়ার পরে, মানে যে টার্গেটেড যে ট্রিটমেন্টগুলি, এগুলি দেওয়ার পরে কিন্তু রুগী যেগুলি দেরিতে আসে, ওই রুগীগুলি কিন্তু আমরা দেখি বেশ দীর্ঘদিন বাঁচে, 2 বছর 3 বছর রুগী ওষুধ খেয়ে খেয়ে বেঁচে ভালো থাকতে পারেন। এবং সেটা এবারে আমাদেরকে একটু যদি বলতেন, আমাদের সাধারণ দর্শক যারা আছেন ওনারা সচেতন থাকার জন্য কি করা দরকার, বা ফুসফুসের ক্যান্সারে যাতে ওনারা আক্রান্ত না হন, ওনারা নিজেরা এবং পরিবারের সদস্য সবাইকে নিয়ে ভালো থাকার জন্য কিভাবে চলতে হবে, কি মেনে চলতে হবে? একটু আগেই আমি বললাম যে ফুসফুসের ক্যান্সারের প্রধান যে কারণটা ধূমপান এবং তামাক ও তামাকজাত দ্রব্য সেবন। এতএব এ বিষয়ে আমরা যারা দেশের জনগণ আছি, জনসাধারণ যারা আছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে আপনারা ধূমপান এবং ধূমপান মুক্ত থাকুন, এবং পাশে যিনি আছেন ওনার সামনে কখনো আপনারা ধূমপান করবেন না, এবং অন্যকে ধূমপান করতে দেখলে আপনারা নিষেধ করুন। এবং আপনি নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন। এবং আপনার শরীরের যে কোনো অস্বাভাবিক পরিবর্তন হলে, বিশেষ করে ফুসফুসের যখন হয়তো কাশি আছে দীর্ঘদিন ধরে ভালো হচ্ছে না, আপনি দ্রুত একজন আপনার নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। জি, যখন আমরা আসলে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, এই বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার কাছে। আমরা এরই মধ্যে শুনেছি যে বাংলাদেশে কিন্তু সমস্ত রকমের চিকিৎসা এরই মধ্যে আছে। খরচের ব্যাপারটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন আমরা শেষ পর্যায়ে। খরচের বিষয় হলো দুইটা, আমরা একটা বলতে পারি সরকারি পর্যায়ে, একটা হলো বেসরকারি পর্যায়ে। আমাদের সরকারি পর্যায়ে কিন্তু খরচ খুবই কম। বলতে গেলে আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমরা অপারেশন চিকিৎসা করতে গেলে 5,000, 10,000 এর বেশি টাকা লাগে না। কিন্তু যে চিকিৎসাগুলি বাইরে করতে গেলে 2.5 লাখ 3 লাখ টাকার মতো লাগে। আবার ধরুন কেমোথেরাপি চিকিৎসা আমরা সাধারণত হয়তো কিছু স্যালাইন বা এই জাতীয় কিছু 500, কোনো কোনো ক্ষেত্রে বা 1,000 এরকম টাকা খরচ হতে পারে প্রতিটা সাইকেল কেমোর জন্য। কিন্তু যে কেমোগুলি বাইরে দিতে গেলে আপনার 20,000, 30,000, কোনো ক্ষেত্রে 50,000 বা তদূর্ধ্ব টাকা লাগে। আবার রেডিয়েশন চিকিৎসা বাইরে কিন্তু আমরা এখন যে আধুনিক যে চিকিৎসাগুলি, যেমন 3D CRT, IMRT বা ভিমেট, যে চিকিৎসাগুলি আমাদের প্রাইভেট সেক্টরে আছে, কিন্তু ওগুলি দিতে গেলে আপনার 1.5 লাখ, 2 লাখ বা 3 লাখ টাকা পর্যন্ত গুনতে হয়। কিন্তু আমাদের জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে আমাদের কিন্তু এই ফুসফুসের ক্যান্সার চিকিৎসা 10,000 বা 15,000 টাকা। আর যদি আমরা এই 3D বা ভিমেট করতেও পারি, এইসব রোগীদের কিন্তু 30,000, 35,000 এর বেশি টাকা লাগার কথা না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং ফুসফুসের ক্যান্সার এবং তার চিকিৎসা নিয়ে আপনি আমাদের দর্শকদেরকে অনেক কিছু জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এবং এই মুহূর্তে টেলিভিশনের সামনে যারা আছেন সবাইকে ধন্যবাদ।
আশা করি বা দেশের সবাই সুস্থ থাকবেন এবং ফুসফুসের ক্যান্সার মুক্ত থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজির সৌজন্যে আমাদের বিশেষ এই অনুষ্ঠান আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।